মরণে খেলা চিরাদূত ঘুরি আমার একটি মাত্র মেয়ে, ওকে আমি দুবেলা দুমুটো খেতে দিতে পারছি না ঠাকুর। ঠাকুর আছি এক মুঠো চালের জন্য কত মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছিলাম, কোথাও তো পেলাম না ঠাকুর। এদিকে আমার একটি মাত্র মেয়ে মা আলো আমারই মুখ পানে চেয়ে আছি, একে মুঠো খেতে পারব। খাবার দিতে কেন তুমি আমাকে সংসারে গরিব করে রেখেছ ঠাকুর? বাবা বাবা আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি না, আমি ভাবছি কিন্তু আমার জন্য ভাবছি না রে মা। কেন ভাবছো বাবা? আমি তোদের জন্য ভাবছি। আমাদের জন্য কোনো ভাবনা নেই, ভগবান আমাদের গরিব করে পাঠিয়েছে। তুমি যে হালে রাখবে আমরা সেই হালেই থাকবো। তাই করে মা রাখবো, কিন্তু আমি ভাবছিলাম কি জানিস? কি ভাবছো বাবা? ভাবছি তুজির কথা। আমাদেরকে নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। ঘরে বসে ঠাকুরকে ডাকলেই চলবে? কোনো কাজকর্মের ব্যবস্থা করতে হবে না, না হলে যে আমরা না খেয়ে মরে যাব। চলো রান্না করেছি, খাবে। যাবো ঘরে খেলে না, ঘরে যে চাল ডাল কিছুই ছিল না। চাল ডাল তুমি কোথায় পেলে না? আজ সকালে ওই রাজবাড়িতে গিয়েছিলাম, রানীমা আমাকে দেখে বললো, ও আলোর মা, তোমার মুখখানা এমন কেন হয়ে আছে? তাই আমি বললাম আমাদের ঘরে তো কিছু নেই, তার জন্য। তাই আমাকে বললো, ও আলোর মা, নাও তোমাকে এই চাল মুঠো দিলাম, তুমি ঘরে গিয়ে পাক করে খেয়ে। রান্না করেছি, খাবে, চলো। চল মা আলো, তুই আমারই সঙ্গে চল। না বাবা, আমি এখন আর খাবো না, আমি পরে খাবো। পরে খাবি? হ্যাঁ বাবা, আমি পরে খাবো। ঠিক আছে আলো, আমি তোর মা যাচ্ছি, তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলো লীলা, ঘরে চলো। কত জায়গায় খুঁজেছি। কেন বন্ধুদা? আমি এসেছি কেন জানিস? কেন এসেছো? একদম বোকা। কেন? তোদের মতো আমরা একজন গরিব ছিলাম, আর দেখতে পাচ্ছিস আমার বাবা মা ওই রাজবাড়িতে চাকরি করে। তোর বাবা বললে ওই রাজবাড়িতে যাতে তাহলে আমার মতো তোর ঠিক আছে বন্ধুদা, আমি বাবাকে সব খুলে বলবো। তাহলে বলবে তো? হ্যাঁ বলবো। ঠিক আছে, আসি। হ্যাঁ, ও কি দেখছি আলো? বলতে পারো না? আরে ও
আরে এতখানি লম্বা এতখানি মোটা আমি করে দেখাবো নাকি এতখানি লম্বা এতখানি মোটা আমি করে দেখাবো নাকি ওই যে তাও বলতে পারবে না বললাম তো বুঝতে পারলাম না। আরে কৃষ্ণের হাতের মোহন বাজি আমি করে দেখাবো নাকি কৃষ্ণের হাতের মোহন বাজি আমি করে দেখাবো নাকি ওই যে তোর ভাবতে খাবে ওই যে তোরে এসব কি বলছো বন্ধুরা? তাও বুঝতে পারলে না না বুঝতে পারিনি। আমার সঙ্গে আয় তোকে বুঝিয়ে বলছি ওই দেখতে পাচ্ছিস একটি গরম গাছ হ্যাঁ দেখতে পাচ্ছি। এই গাছটির মধ্যে একটি ভাত জায়গা রয়েছে হ্যাঁ ভাগ রয়েছে। এখানে রাধাকৃষ্ণ বসে স্নান করতো বুঝলে তাই নাকি? আর রাধাকৃষ্ণ আসেনি ওই বাঁশিটা মনে করে রেখে চলে গিয়েছে তাই আমি ওই বাঁশিটার কথা বলেছি বুঝলে বুঝলে হ্যালো কথা বলবো কি কথা? এই তোকে না আমার কি? তোকে না আমার আমাকে মানে? মানে তোকে না আমি আমাকে তোমাকে মানে? এখন ওদের বলবো না। এই, আবার কি হলো? তোকে না আমি একটা অন্যদের বলবো যাই বাবাকে দিয়ে বলি কথাটা। চাই চাই কি করে যে সংসার চালাই না খেয়ে আর কতদিন কাঁদতে হবে ঠাকুর কতদিন কাঁদতে হবে এই জীবন যন্ত্রণা চালি আর সহ্য করতে পারছি না এর চেয়ে ভালো তুমি আমাকে মৃত্যু দাও না করে মৃত্যু দাও বাবা তুমি কেঁদো না বাবা, কেঁদো না। মন্টু দাদা আমাদের বাড়িতে এসেছিল, বললো ও আলো তোর বাবা মাকে বলিস ওই রাজবাড়িতে গেলে একটা না একটা চাকরি হয়ে যাবে। তাই বলে গেল মন্টু হ্যাঁ বাবা। আরে মা তাই করবো আমি ওই রাজবাড়িতে যাবো তোদের মুখে দুবেলা দুমুঠো অন্ন যাতে দিতে পারি সেই চেষ্টাই আমি করবো রে মা আমি রাজবাড়িতে যাবো বলছি যে চোখের মাথা খেয়ে একবারে খেয়ে বসে আছো। আমি আবার কি করলাম লীলা চোখের মাথা একেবারে খেয়ে ফেলেছি মানে শুধু তো ঘরে বসে থাকলেই চলবে না, যাও কোনো একটা কাজের ব্যবস্থা করো, না হলে যে আমরা মামে দুজনেই না খেয়ে থাকবো। হ্যাঁ লীলা তুমি ঠিক কথাই বলেছ কাজের সন্ধান করতে হবে না হলে যে আমাদের সবাই না খেয়ে উপোস থাকতে হবে কিন্তু তার জন্য তো আমি চেষ্টা করছি লীলা ভাবছিলাম কি কি ভাবছো তুমি? ভাববে কি তুমি ঘরে বসে বসে? তাছাড়া দেখতে দেখতে যে মা আলো হয়ে উঠেছে তাকে তোমার চোখে পড়ছে না? তাকে একটা দেখে শুনে বিয়ে দিতে হবে না? বলো কি বিয়ে দিতে হলে যে টাকা পয়সার দরকার আমার কাছে যে টাকা পয়সা কিছুই নেই আর টাকা ছাড়া যে কিছু হয় না লীলা তাই ভাবছিলাম কি ভাববে কি ঘরে বসে বসে? না কোথাও খুঁজে দেখতে হবে। হ্যাঁ লীলা তুমি ঠিকই বলেছ চলো তুমি আর আমি ওই রাজবাড়িতে গিয়ে দেখি একটি কাজের সন্ধান করতে পারছি মালো বাবা আমি আর তোর মা ওই রাজবাড়িতে যাচ্ছি একটি কাজের সন্ধান তুই কিন্তু একটা বাড়িতে থাকিস কোথাও যাস রে মা ঠিক আছে বাবা, কোথাও আমি যাস কোথাও যাবো। কারণ ঠিক আছে আমরা গরিব মানুষ ওই ভগবান ছাড়া যে আমাদের আর কেউ নেই রে মা তাই তুই তো করে যাস নি ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। করে যাস নি চলো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা এই পরমন্ত পিতা এই প্রতিভা খণ্ডে প্রিয়ন্তে সর্ব
দিলেন আমি যেন সদা সর্বদা প্রজাদের সাথে থেকে প্রজাদের শত্রুকে সাথী হয়ে প্রজাদের মুখে হাসি দিয়ে তার রাজ্য পরিচালনা করতে। আপনি কি বলতে পারেন কেমন আছে আমার বিজয়নগরের জনসাধারণ? মহারাজ, আমি আপনার রাজমহল থেকে এই রাজপ্রসাদ, শহর থেকে বন্দর, অলি থেকে গলি, সমস্ত বিজয়পুর আমি ঘুরে বেরিয়ে দিতে এসেছি। যেখানে খাদ্যের প্রয়োজন আমি সেখানে দিয়েছি খাদ্য, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছি বস্ত্র, যেখানে ওষুধের প্রয়োজন সেখানে দিয়েছি আমি ওষুধ। আপনার বিজয়নগরে সাধারণ সুন্দরভাবে দিনাতিবাদ করছে আর আপনার গুণগান গাইছে। আপনার কথা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি মন্ত্রী মহাশয়। তাই তো আমি চাই আমার রাজ্যে থাকবে না কোনো অভাব অনটন, থাকবে না কোনো খাদ্যের অভাব, থাকবে না বস্ত্রের অভাব, থাকবে না ঔষধের অভাব, থাকবে না কোনো দাঙ্গা হাঙ্গামা, থাকবে না জাতি ভেদাভেদ। আমার রাজ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করে। মন্ত্রী মহাশয়, দেখতে দেখতে আমার একমাত্র পুত্র লেখাপড়ার উপযুক্ত হয়েছে। তাই তো আমি ভাবছি তাকে লেখাপড়ায় সুশিক্ষিত করে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। এতে আপনার কি মনোভাব? মহারাজ, ভগবান যেমনি ভাবে চন্দ্র সূর্য আলোকিত করে এই পৃথিবীটাকে সাজিয়েছেন, এমনি ভাবে যুবরাজ প্রেম কুমারকে আপনার গৃহে দিয়ে এই রাজ্যটাকে তেমনি ভাবে সাজিয়েছেন। তাই আপনি যখন আমাকে আদেশ করেছেন, আপনি যখন সম্মত আছেন, আমার অমতের কারণ নেই মহারাজ। তাহলে আর বিলম্ব না করে আগামীকাল আপনি আমার একমাত্র পুত্র প্রেম কুমারকে স্কুলে ভর্তি দিয়ে আসার ব্যবস্থা করুন। মহারাজ, আপনি যখন আমাকে আদেশ করেছেন, আমি আদেশ মাথায় নিয়ে আগামীকাল করতেছে যুবরাজ প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। কে তুমি? মহারাজ, আমি আপনার এই রাজ্যের দিনহীন প্রজা মহারাজ। আজ কদিন ধরে স্ত্রী কন্যাকে নিয়ে ওরা হারিয়েছি মহারাজ। কোথাও একটি কাজের সন্ধান করতে পারি, তাই তো আপনার দরবারে এসেছি মহারাজ। দয়া করে যদি আপনার এই দিনহীন প্রজাকে আপনার রাজ্যে একটি চাকরি দিতেন মহারাজ। কি চাকরি তুমি করতে পারবে? মহারাজ, বৃদ্ধ বয়সে আমি তো কঠিন কোনো কাজ করতে পারবো না। আপনার ওই বাগানের মালির কাজটা যদি আমাকে দিতেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। মন্ত্রী মশাই, মহারাজ, আগামীকাল আপনি এই বৃদ্ধকে বাগানের মালিক কাজে নিয়োজিত করবেন। মহারাজ, আপনি যখন আমাকে বলেছেন, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে যাও, আগামীকাল থেকে তুমি নিয়মিত চাকরিতে আসবে। মহারাজ জয় হোক, মহারাজ জয় হোক। মন্ত্রী মহাশয়, মহারাজ, আমার বড্ড ক্লান্ত বোধ হচ্ছে, তাই চলুন আমরা এখন বিশ্রাম করব। তাই চলুন মহারাজ। আমার বড় ভাই তোরাইল না, যা বড় ভাই মনে হয় পড়তে মনে হয় কিছু করছে। আসবো। আসবো। ভাই বড় ভাই ভালো আছেন তো? হ্যাঁ ভাই, ভালো আছেন তো ভাই? হ্যালো, হ্যাঁ ভাই, ভালো আছি ভাই। এই যে দোস্ত, বহুদিন পরে তো আমরা স্কুলে আসলাম না? হ্যাঁ ভাই, তার মানে তুমি একটা গান গাইবা, হ্যাঁ? ঠিক আছে দোস্ত, আপনি যদি আমাকে আমাকে ছাড়াও নাইতে দেরি, তার মানে তুমি একটা গান গাও, হ্যাঁ? আচ্ছা বড় ভাই, আপনি যদি আমাকে অনুমতি দিচ্ছেন আমি চেষ্টা করবো। ঠিক আছে। আজ
দোস্ত এই যে দোস্ত আপন বন্ধু হ্যাঁ বন্ধু। তুমি একটা গান গাও শুনি না দোস্ত তুমি একটা গান তো আমার জানে দিত না না দোস্ত গান তো আমি তো অধিবেশন এই যে এটাও বল আচ্ছা, আপনাদের মতো এই যে লেডিস আপ আসেন তো এই যে আপা আমি কিন্তু এটা ধরে রাখবেন হ্যাঁ এটা খাইবেন না কিন্তু তাহলে কিন্তু জানেন তো এই যে উস্তাদিরা বসেন এই যে উস্তাদিরা ওই 13 নম্বর কলিটা তো প্রতিষ্ঠা করেন হ্যাঁ আইরে কলির কাল দেখা মতো হচ্ছে আইরে কলির কালে কেন করলাম রে ও আমায় কাছে না ভালো আমি কালো আইরে কলির কালে এমন কলির কালে যেতে রইল না আমার সোনাই আজকে রাত্রে তো আমারে পেরেক 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 আলাদা দিলাম এই যে আবার একটু ভালো লাগবে না বলো আর একটু ভালো লাগে দেবো ভালো ভালো লাগবো চেয়ারে বসছিস না ঠিক আছে ঠিক আছে আমার এই বড় ভাই বলছে আপনি বোঝাইতেন কে বলেছে এই যাও বন্ধু কি বলেছিস না স্যার আমি নাইতে দেখি আমরা তো 20-30 নম্বর এই জন্য মনে করলাম যে আমি না একটু পৌঁছই তো যাবেন বন্ধু ঠিক আছে পড়া শিখেছিস ঠিক আছে স্যার কবিতা বল স্যার আমার বড় ভাই বলো ভালো ভাই বলো আপনি ভাই কি করবেন বন্ধু, আমি তোমাকে আদেশ করেছি তুমি বলো স্যার ইংরেজি বলো বাংলা বল ইংরেজি তুমি পারবে না বাংলায় বলো ও স্যার এখন বাংলা হবে তো ইংরেজি পেতে তো আমার বড় ভাই বলো আমি কান দেবো কেন দেবো বসো উঠো বসো বন্ধু তুমি একটি কবিতা বলো ইংরেজি কমো না বাংলা কমো না হিন্দি কমো ফার্স্ট কমো ইংরেজিতে বলো কমো ঠিক আছে তোমার ইংরেজির অর্থ কি এটা তো আমি নিজেই বুঝতে পড়া শিখেছ বলো মানা পড়ো তো আমি বানার করবো স্যার হ্যাঁ বলো কাজ কলম রাখি দোকান কিনে না বানার করবো ও থাকো মাস্টার মহাশয় স্কুলে আছেন মাস্টার মহাশয় প্রণাম হয় মন্ত্রী মহাশয় আসুন আসন গ্রহণ করো না মাস্টার মহাশয় আমি এখানে বসতে আসিনি আমি এসেছি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে বলুন আপনার ভর্তির ফিস আমার মাসিক বেতন কত আমার স্কুলের ভর্তির ফিস 50 টাকা আর মাসিক বেতন 100 টাকা মোট 150 টাকা দিতে হবে
ঠিক আছে মাস্টার মশাই, আগামীকাল আমি টাকা পাঠিয়ে দিব। একটি কথা বলে যাচ্ছি মাস্টার মশাই, যুবরাজ প্রেম কুমারকে আপনার সন্তানেদের লেখাপড়া শিক্ষা দিয়ে আদর্শ মানুষ রূপে গড়ে তুলব। চেষ্টা করবো। আসুন মাস্টার সাহেব। বিরাম কুমার বাবা। স্যার, আমার নাম যুবরাজ প্রেম কুমার। খুব সুন্দর। বলো বলো বলো। বলো যে বাড়ি দিলাম না জোর রেখে বেয়াদবি করবেন, আমি তোমাকে মার দেবো না। ওর নাম না আমি কি কইলো যুবরাজ প্রেম কুমার। আমার স্কুলে তো স্যার বলো কি হয়েছে? প্রেম কুমার তখন স্কুলে ভর্তি হয়েছে স্যার। এখন তুই বুঝলো স্যার, সারা স্কুল নষ্ট করে নেব। আরেকটা কথা বলুন। বলো। স্যার আজ যখন আমাদের স্কুলে যুবরাজ প্রেম কুমার ভর্তি হয়েছে, তার মানে আজকের মতো ছুটি দিয়ে দিয়েছেন। আগে সুন্দর কথা বলেছ। শোনো সবাই, আজ যখন যুবরাজ প্রেম কুমার আমাদের স্কুলে ভর্তি হয়েছে, সেই সুবাদে আজ আর পড়াবো না, তবে সে আগামীকালকে পড়া। সবাই মুখস্থ করে খাতায় লিখে আনবে। এটা আর কইতে হইতো না, এটা তো আমি ভালো বলছি। সবাই আমার সাথে বলো। বলেন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে আমার বাড়ি যাই। স্কুল। মামার বাড়িতে কি করবো? আগে তো হইতো স্কুল আজকের মতো এখানে ছুটি। চলেন। আমাদের আর সহ্য হচ্ছে না, জল বিপাশায় আমার বুকটা ফেটে যাচ্ছে। এখন আমি কি করি? কে জানো? ওই সামনে দেখা যাচ্ছে একটি বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করব। কে জানো? কে জানো জল জল বলে চিৎকার করছি। যাই একটু এগিয়ে দেখে আসি। ভগবান, বাবা আমাকে বাড়ি থেকে কোথাও যেতে নিষেধ করেছে, কিন্তু জল না দিলে যে পাপ হবে। তাহলে কি তুমি আমাকে জল দিবে না? ভাবছি ভাবছি আপনি রাজকুমার, আপনি জল পান করেন স্বর্ণের পাত্রে, আর আমি ভিখারিনী জল খাই মাটির পাত্রে। তাই ভাবছি আপনাকে জল কিভাবে দেব। হ্যাঁ সুন্দরী, তোমরা যে পাত্রে জল খাও আমাকে সে পাত্রেই জল দাও। জল পিপাসায় যে আমার আর সহ্য হচ্ছে না। ঠিক আছে কুমার, আপনি একটু অপেক্ষা করুন, আমি জল নিয়ে আসছি। বাহ, এই সুন্দর রূপ মনে হয় আমার জীবনে প্রথম দেখেছি। কুমার, এই নিন জল। ঠাকুর, জল পড়ে গেল কেন? তাহলে কি আমার ভাগ্যে জল নেই? ঠাকুর জল। কুমার, আপনি চিন্তা করবেন না, জল পড়ে গেছে কি হয়েছে, আমি আবার জল নিয়ে আসছি। এই নিন তোমার জল। না সুন্দরী, আজ আমি তোমার হস্তের জল পান করবো না। আমি আরেকদিন এসে তোমার হস্তের জল পান করব। তবে আমি যাই। কুমার, যাই বলতে পারি, বলুন আসি। ব্যাস, তাহলে আসি।
আছিস মা? হ্যাঁ বাবা, আমি বাড়িতেই আছি। রে মা, তোর মুখখান এমন মলিন দেখছি কেন? হ্যালো মা, তোর কি হয়েছে? কই, কিছু হয়নি তো বাবা। আরে তোমাদের আসতে বিলম্ব দেখে আমি একটু চিন্তায় ছিলাম। ও তাই বলছি মা। হ্যালো বাবা, জানিস মা, বলো। আজ না রাজার বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ বাবা। মহারাজ আমাকে হ্যাঁ, ওনার ওই মালির বাগানে চাকরি দিয়েছে। সত্যি? আমাদের অভাব দূর হয়ে যাবে রে বা। আমি হাসি মুখে তোর মুখে দুটি খাবার তুলে দিতে পারবো রে বা। সত্যি বাবা? একই এর কাছে প্রশ্ন করা হচ্ছে বুঝি? যাও রাজবাড়িতে যাও, বেতন নিয়ে আসো। লীলা, রাজবাড়িতে তো যাবো, কিন্তু আলোকে একা বাড়িতে রেখে গেলে তুমি যাও। তুমি কি আলোর সঙ্গে থাকবে? হ্যাঁ আমি আছি, তুমি যাও। ঠিক আছে মা। আলো, হ্যাঁ বাবা। আমি ওই রাজবাড়িতে বেতন নিয়ে আসি, তুই আর তোর মা রান্নার কাজটি সেরে দে। আমি বেতন নিয়ে এসে তিনজন একসঙ্গে বসে খানা খাবো। ঠিক আছে বাবা, তাই হবে। চলো মা।
বলতে পারেন? না মহারাজ, আমি বলতে পারবো না যুবরাজ প্রেম কুমারের লেখাপড়া কেমন হয়েছে। তাই যদি না পারেন তাহলে চলুন আগামীকাল আমরা যাই স্কুলে প্রেম কুমারের লেখাপড়া কেমন হয়েছে তা পরিদর্শন করতে। ঠিক আছে মহারাজ, তাই চলুন। তাই আজকের মতো রাজকার্য এখানে বন্ধ করা হবে। আমরা তো আমাকে সারাইতে দেরি আসতো বুঝলি? তুমি কি একটা কথা কইবা? না উস্তাদ, আপনি কোন আমার মনে কিচ্ছু খানা না দোস্ত, তুমি তাহলে ছাত্র নাইতে দেরি। আমরা বড় একটা বিতৃষ্ট অনুষ্ঠান করে পাই। আজকে আরেকটা গান গাই না এই যে উস্তাদিরা তাহলে তো জানে নেই। ঠিক আছে তো করিনি মায়া সেরিয়া মানে লেট করে দিন না মানে সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু মদনকে দেখছি না কেন? মদন আসতে নিয়ে যাবো স্কুলে মদনকে যেখানে যে অবস্থা পাবে কান ধরে স্কুলে নিয়ে আসবে। আমিও যাবো ছিলি আলুর মাছ না, আলুর মা আমার এ মদন মদন রে, আমি তো কি এ মদন আমি কি তোর কথা কথা কই আমি কি তুই আমার দুধে তুই বাইরে দিবি, তোর একটা মজা দিও। আমি মনে করলাম আমার যখন মজা দিব তো আমি আলুর মাছ দুধে তুই বাইরে দিই, দুধে তুই করতে গিয়ে আমার এই দিন তো হয়ে গেছে স্যার। আলুর মাছ আমার হরাই দিছি। শিখেছ? যে কবিতা দিয়েছিলাম মুখস্থ করেছ? মুখস্থ করেছি। বলো তো। বলো বলো। প্রণাম হয় মন্ত্রী মহাশয়, আসো আসন গ্রহণ করো। আমি স্কুলে বসতে আসিনি, আমি একা আসিনি, আমার সঙ্গে আসন গ্রহণ করো।
না মাস্টার মশাই, আমি বসতে আসিনি। আমি এসেছি আমার একমাত্র পুত্র প্রেম কুমারের লেখাপড়া কেমন হয়েছে তা যাচাই করে দেখতে। মহারাজ, আজ কদিন যাবৎ যুবরাজ প্রেম কুমার স্কুলে আসছে না। একই কথা, প্রেম কুমার তো প্রতিদিনই বাড়ি থেকে ওই কথা হাতে নিয়ে স্কুলে আসে, তাহলে স্কুলে না এসে সে যায় কোথায়? এটা তো আমি বলতে পারছি না মহারাজ। কে বলতে পারবে? মহারাজ, আপনি বলুন, তোকে জিজ্ঞাসা করে দেখুন। এই বন্ধু, প্রেম কুমার কোথায়? আমি বলতে পারবো না। ও আমার তো তুমি না কিভাবে বলবো যাও আমি আছি তো আমরা মনে করেন এই 500 সবাই ভর্তি না করিয়া এই আলমতির নবনগর আলমতির প্রেম কুমারে ভর্তি হয়ে গেছে। তুমি কার সামনে দাঁড়িয়ে কার সম্পর্কে কথা বলছো? একথা যদি সত্য না হয় তাহলে তোমার কি শাস্তি হবে? মন্ত্রী মশাই, আমি যে আর ধৈর্য করতে পারছিলাম, তাই যদি সত্যি হয় তাহলে আজ থেকে স্কুল বন্ধ। প্রেম কুমার যাতে আর কোনোদিন স্কুলে না আসতে পারে। চলুন মন্ত্রী মশাই। আর শুনি নাই আমরা শুনি তারা হেবি নাই আমাদের বলতে মন্ত্রী মশাই, আপনার একান্ত উচিত ছিল প্রেম কুমারের দিকে লক্ষ্য রাখা। আপনি রাজকীয় কাজে ব্যস্ত থাকার কারণে আমি তার দিকে লক্ষ্য রাখতে পারিনি মহারাজ। প্রেম কুমার কিভাবে ধীরে ধীরে এই আমার আলমতি প্রেমে পড়ে গেল সেদিকে আপনার লক্ষ্য রাখে একান্তই নতুন ছিল। আমাদের সবাই করবেন মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম রামানন্দ, কি কিন্তু আগমন? মহারাজ। আমি তো বেশ অনেকদিন যাবৎ আপনারই বাগানে মাঝে চাকরি করছি। আজ সে মাস শেষ হয়ে গিয়েছে, আজ আমার দিন মজুরিটা দিয়ে দিন মহারাজ। দিনমজুরি দেওয়া নয়, দিনমজুরি দেওয়া কোনো দূরের কথা। এই মুহূর্তে তুমি তোমার স্ত্রী কন্যা নিয়ে দায়িত্ব হতে চলে যাও। না মহারাজ, এমন কঠোরতা আসতে হবেন না। আমি আমার স্ত্রী কন্যা নিয়ে আপনারই রাজ্য ছেড়ে কোথায় যাবো মহারাজ? কোথাও গিয়েছি আমি আমার স্ত্রী কন্যাকে নিয়ে, আর তার মতো এতটুকু স্থান নেই। ক্ষমা! এই আমি তোমায় ক্ষমা করে দিচ্ছি। আপনি চলে যাচ্ছি রাজা, আমি আপনার দিন দিন প্রজা। আমি যত নির্দনে আপনার রাজ্যে বসবাস করছি, কোনদিন তো দেখিনি আপনি প্রজার উপরে অন্যায় অত্যাচার করেছেন। আজকে আমি একেবারে জানতে পারি আমি কি অপরাধ করেছি মহারাজ। কি অপরাধ করেছে এখনো তুমি বলতে পারোনি? তোমার প্রেম কল্পনার মধ্যে পাড়ার সকল ছেলেদের মাথা খেয়েছে, শুধু
কোথাও যাওয়ার জায়গা নেই, আর কোথাও গিয়ে যাবে আমার মাথা খোঁজার ঠাঁই নেই। আমি কোথায় যাবো আর কোথায় গিয়ে আমি আমার আর কোনো কথা নয়, এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। তুমি তোমার স্ত্রী কন্যাকে নিয়ে এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাবে। আমি আপনার রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। আপনি যদি আমাকে অনুমতি দিন তাহলে যাবার সময় আমি গরিব রমানন্দন আপনাকে দু চারটি কথা বলে যেতাম। একটি কথা আপনি মনে রাখবেন, আমি আপনার রাজ্যে দেখে দেখুন প্রজা, আজ আপনি আপনার রাজদরবার থেকে অন্যায় যাচাই না করে, কালুবদ্ধ যাচাই না করে যেভাবে আপনি আপনার রাজদরবার থেকে আমাকে চাবুকে দাঁড়িয়ে দিচ্ছেন, তার জন্য একদিন আপনার অনুভব করতে হবে। সেদিন আপনি বুঝবেন এই গরিব রমানন্দন। আরেকটি কথা মহারাজ, দোষ কিন্তু আমার মেয়ে একা করেনি, আপনার সন্তান কুমারও করেছে। একটি কথা আপনি মনে রাখবেন মহারাজ, এক হাতে তালি বাজেনি, দুটি হাতে একসঙ্গে করে তালি বাজে। যে অপরাধের জন্য আজ আপনি আপনার দাঁড়িয়ে দিচ্ছেন, আমার সহায়তাকে রমানন্দের কথা সত্য হচ্ছে না। সেনাপতি মানসিংহ হুশিয়ার সাবধান, হাটার ছাই দরবারে সেনাপতি মানসিংহ আগে বলেছে, জানি না মহারাজ সবাই কি আদেশ করেছে, জানি না কোন আদেশ আমাকে স্মরণ করেছে। মহারাজ 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 আমাকে স্মরণ করেছে। চলুন সেনাপতি মানসিংহ, এই মুহূর্তে আপনি ছুটে যাবেন আমার একমাত্র পুত্র প্রেম কুমারকে যেখানে অবস্থায় পাবেন তাকে শৃঙ্খলিত করে নিয়ে আসবেন আমার এই লাল দরবারে। হ্যাঁ মহারাজ, আপনি যখন আমাকে আদেশ করেছেন, আপনার আদেশগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। মহারাজ, যুবরাজ প্রেম কুমার হচ্ছে আপনার একমাত্র সন্তান, আপনার কলেজার টুকরা নয়নের মণি। তাকে যদি আপনি রহস্য করে দিকে আনার ভালো দেখাইনি, তাই আপনি সেনাপতি মহাশয়কে আমার কাছে আদেশ করুন। মহারাজ আমাকে আদেশ করেছে, যুবরাজ প্রেম কুমারকে যে অবস্থা পাবো এই ব্যাপারে আপনি মহারাজ, আপনি যখন আমাকে আদেশ করেছেন এই মুহূর্তকার মতন ছুটে যাবো, মনে করে হোক এইভাবে হোক, ওই বিদায় নগরে আনা আছে কাছে দেখবো, ওই বিদায় নগরে করতে দেখো সেখানে এই অবস্থা পাবো।